আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও দেশের পরবর্তী ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে হেমন্তের বিকেলে সেনাকুঞ্জ পরিণত হয় দেশি বিদেশি সামরিক অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বেসামরিক নাগরিক সহ বিশিষ্টজনদের মিলন মেলায়। দীর্ঘ এক যুগ পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বক্তব্যের শুরুতে অসুস্থতা নিয়েও দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় বেগম খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। কামনা করেন তার সুস্থতাও। তিনি বলেন, দেশ গঠন ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকে সেনাবাহিনী। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র জনতার পাশে থেকে আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। এক যুগ পর ঢাকা সেনানিবাসে ঢুকলেন 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 6 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বসে একে অপরের সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, অন্যায়ভাবে বেগম জিয়াকে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। রিপোর্ট মইনুল আহসানের। দীর্ঘ 6 বছর পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে ভিন্ন আবহে প্রকাশ্যে বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেল 3টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ফিরোজার সামনে হাজির বিপুল সংখ্যক নেতাকর্মী। মিনিট 15-এর মধ্যেই সেনাকুঞ্জে প্রবেশ করে বেগম জিয়ার গাড়ি বহর। সাবেক এই প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিদের দৃষ্টি আর বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরার লেন্স তখন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দিকে। নির্দিষ্ট প্যান্ডেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম জিয়া পাশাপাশি বসে বেশ কিছু সময় কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আমন্ত্রণে সাড়া দেয় বিএনপি দলীয় প্রধানকে ধন্যবাদ জানান। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ঘণ্টাখানেক সেনাকুঞ্জে অবস্থানকালে আমন্ত্রিত অতিথিদের অনেকে বেগম জিয়ার সাথে দেখা করে
কুশল বিনিময় করেন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসায় ফিরে আসলে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে, দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে, যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা, সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাৎ করে দিবসটি উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচি এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বাহিনীর প্রত্যেক সদস্য ও তাদের পরিবারকে সশস্ত্র বাহিনী দিবসে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এদিকে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ হয়েছে তা কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে একীভূত করার উদ্দেশ্যে 21 নভেম্বরের এই দিনে উদযাপিত হয়ে আসছে সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মত্যাগের স্মরণে এই দিন সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন শিখা অনির্বাণের বেদিতে। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর সই করেন সেখানে থাকা দর্শনার্থী বয়ে। এরপর তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা এবং পরিচিতি লাভ করেছে। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করেছে ছাত্র জনতা, যেখানে মতভেদ বা বাকবিতণ্ডা থাকলেও কেউ কারো শত্রু হবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণের অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
সব ধরনের বাধা কাটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তবে কোনো চ্যালেঞ্জকে ভয় পান না উল্লেখ করে সিইসি দায়িত্বকে তার জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন করে তরুণ বিপ্লবী সহ সাধারণ মানুষের প্রত্যাশা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবেন বলেও জানান সাবেক এই সচিব। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন সাবেক সচিব এম নাসির উদ্দিন। নিয়োগের খবরে সাংবাদিকরা ভিড় করেন তার বাসভবনে। প্রাথমিক প্রতিক্রিয়া জানান মানুষের বহুল প্রত্যাশিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নিজের দৃঢ় অঙ্গীকারের কথা। এদেশে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরচুনিটি আল্লাহ তাআলা হ্যাজ গিভেন টু মি, যে এই দেশকে এই বয়সে এসে কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা বড় সুযোগ দিয়েছেন। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, তখন তাদের যে প্রত্যাশা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনকে প্রস্তুত করার কথা জানালেও তাতে ঠিক কত সময় লাগবে তা এখনই বলতে চাননি নবনিযুক্ত সিইসি। বলেন আগের কমিশনগুলোর ভুল থেকেও শিক্ষা নেবেন তিনি। ভোটের ধরন যদি কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না অন্য ধরনের হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর ভোটার তালিকা করার একটা ব্যাপার আছে না, ভোটার লিস্ট করার ব্যাপার আছে। ইয়াঙ্গার জেনজি যারা আন্দোলন করলো তারা তো ভোটার হবে, তাদেরকে তো আমাকে ফোল্ডে আনতে হবে। যেগুলো রিলেটেড রিফর্ম, যেগুলো অন্যান্য জায়গায় যেগুলো এফেক্ট করবে আমার নির্বাচনকে, তো সেগুলো সহজে যখন শেষ হয়ে যাবে তখন। বাট আমরা যত দ্রুত সম্ভব ইলেকশনের জন্য ইলেকশন কমিশন, আই উইল ট্রাই টু মেক ইলেকশন কমিশন রেডি ফর দ্য ইলেকশন। বিএনপির পক্ষ থেকে তার নাম সার্চ কমিটিতে সুপারিশ করা হয়েছে কিনা তা অবগত নন উল্লেখ করে বলেন কোনো দলের প্রতি তিনি অনুগত নন। আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, অনেক বড় করেছেন। আমি আবার আর কি চাওয়ার আছে? এখন আমার দেওয়ার সুযোগ এসছে, আমি দিতে চাই, আর পাইতে চাই না কিছুই। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর অংশগ্রহণ করা না করা ইস্যু সময় হলেই ঠিক হবে বলে মনে করেন সাবেক এই আমলা। এটা নিয়ে তো বিতর্ক হচ্ছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায়। বিতর্কের একটা ফয়সালা হোক, আমরাও দেখি, আপনারাও দেখেন, একটা মীমাংসায় আসবে, এদিকে হোক আর ওদিকে একটা মীমাংসাতে আসবে, ফয়সালাটা হোক। এবং আমি এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। 2005 থেকে 2009 পর্যন্ত জ্বালানি এবং স্বাস্থ্য সচিবের দায়িত্ব পালন করেন এম নাসির উদ্দিন। এর আগে বৃহস্পতিবার বিকালে সিইসি ও 4 নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে সরকারকে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পক্ষেও মত দেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে এসব সুপারিশ করেন সম্পাদকরা। আগের কমিশনগুলো নির্বাচনী অপরাধের শাস্তি সুপারিশ করতে সংস্কার কমিশনের প্রতি তাগিদও দেয়া হয় এই বৈঠকে। রাশনা দাসের রিপোর্ট। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রিত 31 সম্পাদকের মধ্যে অংশ নেন 22 জন। দীর্ঘ সময় ধরে চলা বৈঠক শেষে কথা বলেন সম্পাদকরা। জানান আগের অন্তত 3 নির্বাচন কমিশন প্রধানদের মতামত নেওয়া উচিত। এতে বোঝা যাবে কেন নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী নির্বাচনটা যদি ভালো করতে চাই, পূর্বের যে নির্বাচন কমিশন, 3টি নির্বাচন কমিশন মূলত প্রধানদের সঙ্গে পণ্যরা আসতে পারে, তাদের কাছ থেকে আপনাদের প্রকৃত তথ্যটা জানা দরকার। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। এছাড়াও নারীর ক্ষমতায়নে সংরক্ষিত আসনে নির্বাচন করা, প্রয়োজনে সংসদের আসন 400-তে উন্নতি করার প্রস্তাবও দেন তারা।
নারীদের যে সরাসরি নির্বাচনে, যেটা ওনাদের আলোচনার মধ্যে আছে, সংখ্যানুপাতিক না, রোটেট পদ্ধতিতে যে নির্বাচনটি হওয়ার 100 আসনে, ঘূর্ণায়মান পদ্ধতিতে, সেই পদ্ধতিতে সরাসরি 100 আসনে নারী নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয়, সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয় সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি যেন থাকে, এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন থাকে, স্থানীয় সরকার নির্বাচনটা যেন জাতীয় নির্বাচনের আগে হয়, এই কথাগুলো বলেছেন। পরে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সভা করেন সংস্কার কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামতে চান আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি কথা জানান। এ সময় গণমামলার সংখ্যা বেড়ে যাওয়ার সমালোচনা করেন তিনি। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। গণগ্রেপ্তার মামলা হলে পরে তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে এখনো কোনো দাপ্তরিক নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি বলে জানিয়েছেন মুখপাত্র তৌফিক হাসান। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ডিসেম্বরে ঢাকায় হতে যাওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের 2 দেশের কূটনৈতিক বৈঠকে এই বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে কোনো দূতাবাস বা দেশের চাপ নেই বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার কাম্য নয় বলে ঢাকায় দেশটির হাইকমিশনকে জানানো হয়েছে। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের দাম কমতে পারে বলে জানিয়েছে বিপিসি। রাজধানীতে জ্বালানি নিয়ে সিপিডির সেমিনারে বিশেষজ্ঞরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক আইন করে বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিয়ে এ খাতে ক্ষতি করা হয়েছে। জ্বালানিতে সরকার ভর্তুকি তুলে নিলে সাধারণ মানুষের ওপর আরও বেশি চাপ পড়বে বলেও মনে করেন তারা। এ পরিস্থিতির মধ্যেও বিপিসি সহ জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো যে মুনাফা করছে তা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। শারফুল আলমের রিপোর্ট। 1.5 দশক ধরেই জ্বালানি তেলের দাম বাড়ায় গ্রাহকের হয়রানি বাড়ছে। দফায় দফায় দাম বাড়ানোর ফলে প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায়। এই পরিস্থিতিতে বাজার ভিত্তিক জ্বালানির দাম নির্ধারণ নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ জ্বালানির দাম কমে তার কোনো প্রতিফলন দেশের বাজারে পড়ে না। হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম না কমায় এ নিয়ে প্রশ্ন তোলেন পেট্রোল পাম্প মালিকরা। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নিত্য নতুন আইনের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ারও সমালোচনা করেন বিশেষজ্ঞরা। কেন আপনারা বোর্ডের চেয়ারম্যান হতে যাবেন? কেন আপনারা বোর্ডের মেম্বার হবেন? কেন আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভোক্তাদের অভিযোগ করতে হবে? ব্যবসায়ীরা নিজেরাও অলিগারকে পরিণত হয়ে গেছে এই 15 বছরে। কেন কোন সরকারের অলিগারকে পরিণত হয়ে এইরকম অভিযুক্ত হতে হবে? এটা এখনো মার্কেট বেসড হতে পারে, তবে বিআরসির অবশ্যই বড় রোল থাকবে। এটা জবাবদিহিতা নিশ্চিত করা, প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা এবং এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসে এনফোর্সমেন্টটা ঠিক মতো যাতে হয় সেটি নিশ্চিত করাটি গুরুত্বপূর্ণ হবে। প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দামের ব্যবধান 20 থেকে 30 টাকা। অন্যদিকে
50,000 কোটি টাকা লেনদেন হলেও 3 থেকে 4,000 কোটি টাকার মুনাফা অনেক কম বলেও জানান বিপিসির চেয়ারম্যান। তবে 1 মাস পরেই দাম কমার ইঙ্গিত দেয় প্রতিষ্ঠানটি। বাংলাদেশ পর্যন্ত আনতে যে খরচটা হচ্ছে আমরা প্রিমিয়াম বলি, এর মধ্যে ইন্স্যুরেন্স থাকে, তারপরে অন্যান্য হ্যান্ডলিং চার্জ থাকে, লাইটারেস, বিভিন্ন রকম বিষয়গুলো থাকে, সেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি। জুলাই মাসে আমরা এটা ভালো মতো মোটামুটি কমিয়ে এনেছি। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি। 1.5 দশকে জ্বালানি খাতে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 2024 এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান 71 এর মুক্তিযুদ্ধকে নবায়ন করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নবায়ন করতেই 24 এর গণ আন্দোলনের সৃষ্টি। স্বাধীনতার আসল চেতনা এতদিন হয়নি বলেই জুলাই বিপ্লব ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। সচিবালয় নিজ দপ্তরে অগ্রাধিকার 7টি প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে ফারুকী এসব কথা বলেন। তিনি বলেন, দর্শনগত জায়গায় রাষ্ট্রের পরিবর্তন এসেছে। এদেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান মেলা 2024। মেলায় অংশ নেওয়া স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধানে বিভিন্ন প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করেন, যেখানে উঠে আসে জলবায়ুর পরিবর্তন এর প্রভাব সহ আরও নানান বৈশ্বিক সমস্যার সমাধান। স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক বছর স্কুলটিতে আয়োজন করা হয় এমন বিজ্ঞান মেলা। এর মাধ্যমে শিক্ষার্থীরা স্কুল থেকে প্রযুক্তি ও এর খুঁটিনাটি সম্পর্কে জানতে পারেন। অভিভাবকরা মনে করছেন, যে কোনো সমস্যা ছোট বয়স থেকে বিজ্ঞান ভিত্তিকভাবে সমাধানের চেষ্টা গড়ে উঠছে বিজ্ঞান মেলার মতো এমন আয়োজনের মধ্য দিয়ে। প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে সামাজিক ক্লাবগুলোর সদস্যদের মাঝে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতা গড়ে তুলতে চতুর্থবারের মতো শুরু হলো গুলশান ক্লাব অলিম্পিয়াড। বিকেলে গুলশান ক্লাবের টেনিস গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব, বনানী ক্লাব লিমিটেড সহ 16টি ক্লাব। রয়েছে টেনিস, ক্রিকেট, ফুটবল, স্কোয়াশ, ব্যাডমিন্টন, সাঁতার সহ নানা ইভেন্টের আয়োজন। ক্লাবের প্রতিনিধিত্বকারী প্রায় 650 প্রতিযোগীর অংশগ্রহণে 28 নভেম্বর শেষ হবে আন্তঃক্লাব স্পোর্টস কার্নিভালটি। ঢাকার ব্যাংক পিএলসির আয়োজনে অনুষ্ঠানে গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশিদ, অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। সবাই সেরাটা দিতে পারলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব হবে বলে মনে করেন শারমিন আক্তার সুপ্তা। মিরপুরে অনুশীলন শেষে একথা বলেন 1 বছর পর দলে ডাক পাওয়া এই ব্যাটার। বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচই গুরুত্বপূর্ণ। 27 নভেম্বর মিরপুরে প্রথম ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি হবে নারী ক্রিকেট দল। আপনি যদি একটা ম্যাচ হেরে যান, আপনি হয়তো ওয়াশ আউট করতে পারবেন না। 2টা ম্যাচ হেরে গেলে সিরিজ জিততে পারবেন না। আসলে প্রত্যেকটা ম্যাচই ক্রিকেটের চাপ। তো এটা তো আছে যে আমাদেরকে 8 পয়েন্ট পেতে হবে এই 2টা সিরিজ থেকে। তো আমাদের কাছে আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি, যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ। তো ওইটার আগে আমরা আয়ারল্যান্ডটাই ফোকাস দিচ্ছি এবং আশা করছি যে এখান থেকে ভালো কিছু হইলে ইনশাল্লাহ এটা আমাদেরকে বুস্ট আপ করবে নেক্সট সিরিজের জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।